হাত দিয়ে গোল অথবা ফকল্যান্ড যুদ্ধ, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে মানেই হলো একদম যুদ্ধই জীবন, যুদ্ধই শাশ্বত, এরকম একটা অবস্থা তৈরি হয়। আসলে এটার পেছনে রাজনৈতিক যে সংঘাত এবং ইতিহাস সেগুলো কিভাবে উস্কে দেয় সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আর্জেন্টিনা অন্যান্য ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশের মতোই স্পেনের কলোনি ছিল। স্পেনের শক্তি যখন আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে তখন অলরেডি ব্রিটেন ওয়ার্ল্ডের 1 নাম্বার সুপার পাওয়ার। তো ব্রিটেন যখন ওয়ার্ল্ডের 1 নাম্বার সুপার পাওয়ার হয়ে গেছে তখন তারা চিন্তা করলো এই আর্জেন্টিনাকে স্পেনের কলোনি থেকে ছিনিয়ে নিজের কলোনিতে পরিণত করবে। এ কারণে 1806 সালে ব্রিটেন আর্জেন্টিনা আক্রমণ করে। কিন্তু তখন আর্জেন্টিনারা প্রবল সাহসিকতার সাথে ব্রিটেনকে প্রতিহত করে এবং এই যুদ্ধ 1806 থেকে 1807 সাল পর্যন্ত 2 বছর চলে এবং আর্জেন্টাইনরা জয়ী হয়। এটার ফলে আর্জেন্টিনার জনগণের মধ্যে এরকম একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমরা যদি ব্রিটেনকে প্রতিহত করতে পারি তাহলে আমরা কেন স্পেনের কলোনি হয়ে থাকব, তাদেরকেও তো প্রতিহত করা যেতে পারে। এবং এই সময় তাদের জন্য আশীর্বাদ হয়ে আকাশে মাথাচাড়া দিয়ে ওঠে নেপোলিয়ন বোনাপার্ট। এই নেপোলিয়নের ভয়ে যখন পুরো ইউরোপ তটস্থ হয়ে গেছে, নেপোলিয়ন স্বয়ং স্পেনকেই দখল করে নিলেন। তাহলে প্রভু যখন দখল হয়ে যায় তখন প্রজারা তো স্বাধীনতার উল্লাসে উল্লাসিত হবেই। তখন 1810 সালে আর্জেন্টিনার একটা মে বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার বীজ বপন হয় এবং এর প্রেক্ষিতে আলটিমেটলি 1816 সালের 9 জুলাই আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে একটা স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায়। তখন থেকে ব্রিটেন চিন্তা করে আর সামরিকভাবে আর্জেন্টিনাকে দরকার নাই, দখল করার দরকার নেই, কিন্তু আমরা অর্থনৈতিকভাবে আর্জেন্টিনাকে ব্যবহার করতে পারি। আর্জেন্টিনা আমাদের জন্য বড় একটা বাজার হতে পারে। তখন অর্থনৈতিক কোঅপারেশন, অর্থনৈতিক ইনভেস্টমেন্টের মাধ্যমে দুইটা দেশের সম্পর্ক জোরদার হয় এবং এটাতে আর্জেন্টিনাও কিন্তু বেশ লাভবান হয় এবং তারা ওই সময় ল্যাটিন আমেরিকার একটা অন্যতম ধনী দেশে পরিণত হতে থাকে। এভাবে করে তাদের সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে বিকশিত হতে থাকে। এখন এই যে সম্পর্কের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। আর্জেন্টিনার খুবই কাছে, মাত্র 300 মাইল দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ হচ্ছে ফকল্যান্ড, অথচ এটা ইউকে থেকে প্রায় 8000 মাইল দূরে অবস্থিত। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফকল্যান্ড দ্বীপটা অনেকগুলো দেশের কলোনি ছিল। এটা একসময় স্পেনের কলোনি ছিল, ফ্রান্সের কলোনি ছিল, ব্রিটেনের কলোনি ছিল, এমনকি ইউএসএও এটা দখল করে নিয়েছিল। তবে সবশেষে 1833 সালে এইটা ব্রিটেন দখল করে নেয় এবং যেহেতু এখানকার অধিবাসী যারা তারা সবাই ব্রিটেনের যে উপনিবেশ স্থাপনকারী যারা তাদের বংশধর, এ কারণে তারা ব্রিটেনের অধীনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এ কারণে 1833 সালের পর থেকে এটা কিন্তু ব্রিটেনের দখলেই আছে। কিন্তু ঝামেলা হয়ে যায় 1981 সালে আর্জেন্টিনার সামরিক সরকারের কাঠামোতে পরিবর্তন হয় এবং লিওপোলদো গালতিয়ের ক্ষমতায় চলে আসেন এবং তিনি সামরিক শাসন দিয়ে কোনোভাবেই আর্জেন্টিনার সুস্থিতিশীল সরকার গঠন করতে পারতেছিলেন না। জনগণ চরম বিক্ষোভে মাতাল হয়ে যাচ্ছিল। তখন তিনি চিন্তা করলেন জনগণের সমর্থন আদায়ের জন্য একটা যুদ্ধ শুরু করলে সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলেই সরকারকে সমর্থন দেবে। এই দুরভিসন্ধি নিয়ে তিনি হঠাৎ করে 1982 সালের 2রা এপ্রিল হঠাৎ করে ফকল্যান্ড দ্বীপ দখল করে নেন। আর্জেন্টিনার ইতিহাসে যখনই সামরিক শাসন এসেছে তখনই তারা কোনো না কোনো খুবই রিমার্কেবল, খুবই সিগনিফিক্যান্ট ঘটনা ঘটাইছে। যেমন আপনারা জানেন 1976 সালে যখন ইসাবেলা পেরন, যিনি পুরো বিশ্বের মধ্যে প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন, তার পতন ঘটায় স্বৈর শাসন আসে। এই স্বৈর শাসক চাচ্ছিলেন তার শাসনের বৈধতা উৎপাদনের জন্য 1978-এ বিশ্বকাপটা জিততে। এজন্য কিন্তু মহা বিতর্কিত সেই বিশ্বকাপে অনেক কাহিনী ঘটে, এমনকি সুইডেনের একজন ফুটবলারকে গ্রেপ্তার পর্যন্ত করে অনেক বিতর্ক ছাপিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে কিন্তু ছেড়েছিলেন। একই রকমভাবে 1981 সালে এই সামরিক শাসনের কাঠামোতে পরিবর্তন হওয়ার পরে এরকম একটা বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে তারা ফকল্যান্ড আক্রমণ করলেন। ওই সময় ইউকের প্রাইম মিনিস্টার ছিলেন দ্য আয়রন লেডি অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, মার্গারেট থ্যাচার। তিনি 8000 মাইল অতিক্রম করে তার সৈন্যদের পাঠালেন এবং একটা রক্তক্ষয় 74 দিনের যুদ্ধের পরে এই ফকল্যান্ডে আর্জেন্টিনাদেরকে মারাত্মকভাবে পরাজিত করা হয়। পরাজিতের ফলে এটি আবার ইউকের অধীনে চলে আসে এবং এই পরাজয়টা এতটাই অপমানজনক, হিউমিলিয়েটিং ছিল যে আর্জেন্টিনাতে আবারও সরকারের পতন হয়। এই যে 82 সালের দগদগে ক্ষত অপমান নিয়ে ঠিক 4 বছর পরে 1986 বিশ্বকাপে ম্যারাডোনা যখন খেলতে গেলেন কোয়ার্টার ফাইনালে
আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ শুরু হলো। তাহলে এই যে 4 বছরের স্মৃতিতে এই ম্যাচটা এমনিতে অনেক বেশি উত্তেজনাপূর্ণ ছিল। এই ম্যাচটা 700 ফিট উপরে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ছিল। সব বিরূপ পরিস্থিতিতে এটাকে যেন একটা ক্রুসেডে পরিণত করেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এই ম্যাচেরই 51 মিনিটে ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা হাওয়ায় ভেসে অপূর্ব দক্ষতায় নিজের হাত দিয়ে গোলটা করে ফেললেন। কিন্তু এতটাই দক্ষতার সাথে করলেন, রেফারি, লাইন্সম্যান কেউ বুঝতে পারলেন না। ইংল্যান্ডের প্লেয়াররা প্রতিবাদ জানানোর পরেও রেফারি কিন্তু কোনো রকমের অবজেকশন দেয়নি। এইখান থেকে যে সূত্রপাত হলো, পরে 55 মিনিটে ঠিকই ম্যারাডোনা একটা বিখ্যাত গোল করলেন, মাঝমাঠ থেকে 5 জনকে ড্রিবলিং করে গোলকিপারকে পরাস্ত করে গোল আবদা সেঞ্চুরি করে ফেললেন। ততক্ষণে ইংল্যান্ডে গেছে 2-0 গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। 81 মিনিটে ইংল্যান্ড একটা গোল করলেও লাভ হয়নি, 2-1 গোলে পরাজয় নিয়েই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হয় ইংল্যান্ডের। প্রত্যেকটা ইংল্যান্ডবাসীর মনে এটা একটা দুঃসহ স্মৃতি হয়ে রয়ে গেছে। এবং এরপরে যতবারই ইংল্যান্ডের সাথে খেলা হয়েছে ততবারই কিন্তু উত্তেজনা ছড়াইছে। আর্জেন্টিনার রেফারি একবার, ইংল্যান্ডের রেফারি একবার, ইংল্যান্ডের ক্যাপ্টেন কোচ একবার আর্জেন্টিনার প্লেয়ারকে জন্তু পর্যন্ত বলে গালিও দিয়েছিলেন ইভেন ওয়ার্ল্ড কাপের খেলার মধ্যে। এর ফলে 1998 সালে যে ওয়ার্ল্ড কাপ তাদের পুনরায় দেখা হলো এবং সেখানে কিন্তু প্রথমে ড্র থাকার পরে ট্রাইব্রেকারে যে আর্জেন্টিনা জিতে যায়। আবার 2002 সালে যখন তাদের মুখোমুখি দেখা হয়, গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ড কিন্তু আর্জেন্টিনাকে বিদায় করে দিয়েছিল। এই ইতিহাস, দ্বৈরথ এবং সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে 2026 সালে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে বড় আসরে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। সব মিলে ম্যাচটা একটা ভিন্নতর মাত্রা, প্রতিযোগিতা, ইতিহাস, যুদ্ধ, সংঘাত মিলে অন্যরকম একটা মাত্রায় পৌঁছে যাচ্ছে। আশা করি এটাও খুবই উত্তেজনাপূর্ণ একটা জমজমাট লড়াই হবে এবং লড়াইটা যেন বৈধ উপায়ে সীমাবদ্ধ থাকে সেটাই আমাদের কামনা থাকবে। ধন্যবাদ সবাইকে।